হ্যাঁ, যেটা বলছিলাম যে অলরেডি আমাদের আজকে যেটা টপিক, তো ধ্বনি আর ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো, ঠিক আছে? আমাদের এখানে যেগুলো আছে, যে টপিকটা আমাদের সিলেবাসে এসএলএসটির, সেটা হচ্ছে ধ্বনি, বর্ণ, ধ্বনি প্রথমত, আর আছে হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ আর ধ্বনি পরিবর্তনের নিয়ম। এইগুলো মোটামুটি ভাবে আছে। তার মধ্যে আমি আগে যে কেন ধ্বনি পরিবর্তনের নিয়মটা আগে শুরু করবো, এই কারণেই অলরেডি এর আগে আমি ব্যাচে একটা ধ্বনি ধ্বনি বা বর্ণের উপরে একটা ছোট ক্লাস আলোচনা করেছিলাম, তার রেকর্ডিংটা আমি দিয়েছিলাম সকল, ঠিক আছে? তো ওইটা আমি আবার ফার্দার আলোচনা আরেকবার করে দিচ্ছি। আর একটু আগে ওরাও মিশন সাকসেসে যারা আছে তারা অলরেডি ক্লাস করেছে বর্ণ, তো সেই কারণে ধ্বনি পরিবর্তনটা দিয়ে আমি শুরু করি, তারপর আরেকবার ধ্বনিটা আমি পরে আলোচনা করে দিচ্ছি ক্লাসের শেষে, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নিয়মগুলো। তো প্রথমত ধ্বনি পরিবর্তনের কারণ, যেগুলোর দ্বারা ধ্বনি পরিবর্তন হয়ে থাকে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ধ্বনির আগম। আর আমি আগে যে নোটটা দিয়েছিলাম সেটার মডিফাইড নোটটা আজকে পাঠিয়েছি। ধ্বনির আগম মানে কি? আগমন, ঠিক আছে? ধ্বনিটা যখন আগমন করছে। দুই হচ্ছে ধ্বনির লোপ, যে যে কারণে ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। ধ্বনির লোপ, যে যে কারণে ধ্বনির পরিবর্তন হয়ে থাকে সেই কারণগুলো। ফার্স্ট হচ্ছে ধ্বনির আগম মানে আগমন, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর। নাম্বার 4 হচ্ছে ধ্বনির স্থানান্তর বা বিপর্যয়। বা যেটাকে বলে বিপর্যয়, ঠিক আছে? এন্ড নাম্বার যেটা 5 আমরা যেটা বলে থাকি যে অন্যান্য কারণে যে ধ্বনি পরিবর্তন গুলো হয়ে থাকে, যেমন আমরা জোর গলপ শব্দ, মুন্ডমাল শব্দ, এইগুলো, ঠিক আছে? অন্যান্য যে কারণ সেটা। তাহলে এই 5টা কারণ আমরা এখন ব্যাখ্যা করব। তাহলে আমরা যদি বলি প্রথমত ধ্বনি পরিবর্তনের কারণ কোনগুলো, তাহলে ধ্বনি পরিবর্তনের কারণগুলো হচ্ছে এই কারণেই কিন্তু ধ্বনির পরিবর্তন হয়ে থাকে, বা এর উপর বেস করে, এই কারণগুলোর উপর বেস করে ধ্বনির পরিবর্তন হয়। ফার্স্ট যেটা নিয়ম সেটা হচ্ছে ধ্বনির আগম। আগম বলতে আমরা কি বুঝি? যে আগমন, তাই তো? প্রথমটা হচ্ছে ধ্বনির আগম মানে হচ্ছে আগমন। এবার আগম আগম বা আগমনটা কোন দিক থেকে হতে পারে? সেটা স্বরধ্বনির দিক থেকে হতে পারে এবং ব্যঞ্জন ধ্বনির দিক থেকেও হতে পারে। তাহলে সেটা স্বরধ্বনির দিক থেকে যেমন হতে পারে, তেমন ব্যঞ্জন ধ্বনির দিক থেকেও হতে পারে। এবার কিভাবে হবে? প্রথমত স্বরধ্বনির দিক থেকে যে আগম হয় সেখানে হচ্ছে, সেটাকে 3 ভাগে আমরা ভাগ করি, সেটাকে বলা হয় স্বরাগম। স্বরধ্বনির দিক থেকে যে আগমনটা হয় সেটাকে বলা হয় স্বরাগম। এই স্বরাগম কখন শুরু হলো? এক্ষুনি শুরু হয়েছে। এই যে স্বরাগম, যাকে আমরা বলছি যে এর দ্বারা ধ্বনির আগমনটা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ধ্বনির আগমন তাহলে দুভাবে হচ্ছে, স্বরধ্বনির দিক থেকেও ধ্বনির আগমন হয়, আবার ব্যঞ্জন ধ্বনির দিক থেকেও ধ্বনির আগমন হয়। তো স্বরধ্বনির দিক থেকে যে আগমনটা হয় তাকে বলা হচ্ছে স্বরাগম।
আর ব্যঞ্জন ধ্বনির দিক থেকেও কিন্তু আগমন হয়, তাকে আমরা বলছি ব্যঞ্জনাগম। ঠিক আছে, এই পর্যন্ত তো হলো। এবার এই স্বরাগমের কিন্তু আরো একটা নাম আছে, যেটাকে বলা হয় ধ্বন্যাগম। পরীক্ষায় কিন্তু সেটাও আসতে পারে। দেখা গেল স্বরাগমটা দিল না, কনফিউজড করার জন্য ধ্বন্যাগম শব্দটা দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে ধ্বন্যাগম। ঠিক আছে, এই স্বরাগমকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি স্বরাগম, একটা হচ্ছে মধ্য স্বরাগম, একটা হচ্ছে অন্ত স্বরাগম। ঠিক আছে, অর্থাৎ স্বরধ্বনির আগমন যে হয়েছে সেটা তিন ভাবে হচ্ছে। একটা আদি স্বরাগম, মানে শব্দের প্রথমে যখন কোন রকম স্বরধ্বনি বসছে, দিয়ে যে যুক্ত হচ্ছে, দিয়ে যে ধ্বনি পরিবর্তনটা হচ্ছে, তাকে বলা হচ্ছে আদি স্বরাগম। এই সবগুলো সংজ্ঞা আমি দিয়েছি নোটের মধ্যে, দেখাচ্ছি বা বলছি এক এক করে। তাহলে ফার্স্ট হচ্ছে যে আদি স্বরাগম, যে আমরা যাকে বলবো যে উচ্চারণের সুবিধার জন্য যখন শব্দের প্রথমে, উচ্চারণের সুবিধার জন্য যখন শব্দের প্রথমে বা আদিতে কোন একক বা যুক্ত ব্যঞ্জনের আগে যখন স্বরধ্বনির আগমন ঘটছে, তাকে বলা হচ্ছে আদি স্বরাগম। যখন কি হচ্ছে না, শব্দটার আদিতে মানে আগে কোন যুক্ত ব্যঞ্জন বা একক ব্যঞ্জনের আগে যখন স্বরধ্বনির আগমন ঘটছে, সাধারণত যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রেই এটা ঘটে, যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রেই বেশি ঘটে। তার আগে যখন স্বরধ্বনির আগমন ঘটছে, তাকে বলা হচ্ছে আদি স্বরাগম। যেমন স্কুল থেকে হচ্ছে স্কুল, এই যে ইটা যুক্ত হয়েছে। ঠিক আছে, ইটা যুক্ত হয়েছে স্কুলের আগে। আরো একটা বলছি, যেমন হচ্ছে স্পর্ধা, তাহলে কি হবে? স্পর্ধা থেকে আস্পর্ধা। আস্পর্ধা হবে। আস্পর্ধা, ইয়েস। আচ্ছা, তা আর যদি বলি স্ত্রী, তাহলে কি হবে? স্ত্রী। স্ত্রী। খুশি লাগবে। স্ত্রী। ঠিক আছে, যাই হোক, এইগুলো হলো তাহলে স্টেশন স্টেশন। হ্যাঁ, ম্যাম স্টেশন স্টেশন, স্টেশন স্টেশন। হুম, এগুলো সবগুলো হবে। তারপর হচ্ছে স্টেবল, স্টেবল যেটাকে বলা হয় আস্তাবল। আস্তাবল, হ্যাঁ। এই সবগুলোই হচ্ছে তাহলে আদি স্বরাগম। তাহলে আমাদের পরীক্ষা যখন হবে, আমরা নেক্সট উইক যখন পরীক্ষা দেব, তখন কিন্তু ধ্বনি পরিবর্তন থাকবে, রুটিনে আমি অলরেডি দিয়েও দিয়েছি। তাহলে এইভাবে একটা নিয়ম দিয়ে দেওয়া হবে, বলা হবে যে ধ্বনি পরিবর্তনে সাপোজ দিয়ে দেওয়া হলো স্পর্ধা দিয়ে গ্রেটার দেন আস্পর্ধা, তাহলে এখানে বলা হলো যে এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটা অনুসরণ করা হয়েছে, দিয়ে চারটে আদি অপশন, স্বরাগম। তাহলে আদি স্বরাগম হবে। আদি স্বরাগম। এবারে আসছি আমরা মধ্য স্বরাগম। এই যে মধ্য স্বরাগম, এই শব্দটা না দিয়ে এটাকে আরো দুটো নামে ডাকা হয়, একটা হচ্ছে স্বরভক্তি আর একটা হচ্ছে বিপ্রকর্ষ। এটাকে আরো দুটো নামে ডাকা হয়, একটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ আরো দুটো নামে তাহলে ডাকা হয়, যে কোনো পরীক্ষায় একটা থাকতে পারে, মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। ঠিক আছে, তাহলে উচ্চারণের সুবিধার জন্য যখন কি হচ্ছে, যুক্ত ব্যঞ্জনকে ভেঙে অনেক সময় তার মধ্যে স্বরধ্বনিকে নিয়ে আসা হয়, যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনিকে নিয়ে আসা হয়, তাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। তাহলে উচ্চারণের সুবিধার জন্য যখন কি করা হচ্ছে, কোন যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে যখন স্বরধ্বনিকে নিয়ে আসার যে প্রবণতা, তাকে বলা হয়, স্বরধ্বনিকে নিয়ে আসার মাঝখানে যে স্বরধ্বনিকে নিয়ে আসার প্রবণতা, তাকে বলা হচ্ছে যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। যেমন রত্ন থেকে হচ্ছে রতন, যেমন ভক্তি থেকে হচ্ছে ভকতি। তাহলে এই যে ভক্তি, এটা হচ্ছে একটা যুক্ত ব্যঞ্জন, তাহলে এটাকে ভেঙে আমরা জানি যুক্ত ব্যঞ্জন কি হয়,
এই কয়ে তয়ে এটাকে তো কয়ে তয়েই বলে, তাহলে ক আর ত, তাহলে এটাকে ভেঙে কি হলো ভ ক তি। ঠিক আছে, মাঝখানে চলে এলো ক, এটাকে ভাঙা হলো এক কথায় বলতে গেলে। রত্ন থেকে হচ্ছে রতন হলো। আর হচ্ছে আরেকটা হচ্ছে প্রকাশ। প্রকাশ কি হবে? পরকাশ। পরকাশ। হ্যাঁ, প আর র দিয়ে এটা প্র হয়েছে, তাহলে প্রকাশ থেকে হচ্ছে পরকাশ। কেউ কি অফ করে দাও এটা। অডিওটা অফ করে রাখো প্রত্যেকে। আচ্ছা, প্রকাশ থেকে হচ্ছে পরকাশ। আচ্ছা, এবার যদি বলি যে যদি এবারে বলি যে প্রাণ। পরাণ। পরাণ। পরাণ পরাণ। পরাণ। এইগুলো হলো এই যে মাঝখানে সবকটার মাঝখানে যখন স্বরধ্বনি আসছে তখন আমরা বলবো যেমন পরাণ। ঠিক আছে, এই যে এর দ্বারা যখন আমরা স্বরধ্বনি প্রবেশ করছে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে, তাকে আমরা বলবো মধ্যস্বরাগম। আর অন্তঃস্বরাগম আমরা বুঝতে পেরেছি, প্রথমে যুক্ত হয়েছিল, মাঝখানে যুক্ত হয়েছে, এবার শেষে যুক্ত হবে। তাহলে শেষে যখন ব্যঞ্জন এই স্বরবর্ণ যখন যুক্ত হচ্ছে, স্বরধ্বনি যখন যুক্ত হচ্ছে, তাকে আমরা বলছি অন্তঃস্বরাগম। যেমন হচ্ছে দিশ থেকে দিশা, বেঞ্চ থেকে হচ্ছে বেঞ্চি, দিশ থেকে হলো দিশা, এই যে আকার যুক্ত হলো। ঠিক আছে, দিশা, বেঞ্চ থেকে হচ্ছে বেঞ্চি, এইগুলো তাহলে দুষ্ট থেকে দুষ্টু। হ্যাঁ, তো এইগুলো যখন যুক্ত হচ্ছে তাকে আমরা বলছি অন্তঃস্বরাগম। তাহলে ধ্বনির আগমের ক্ষেত্রে আমরা কি কি পড়বো? একটা হচ্ছে স্বরাগম, এবার তার সঙ্গে আমরা পড়বো ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগম যদি বলি, ব্যঞ্জনাগমও কিন্তু তিন ভাগেই ভাগ করা যায়, মানে ওই আদিতে ব্যঞ্জনাগম, মধ্যে ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। মানে আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। সেটা যদি হয় তাহলে ফার্স্ট হচ্ছে আদি ব্যঞ্জনাগম, প্রথমটাই হচ্ছে আদি ব্যঞ্জনাগম। মানে শব্দটা যখন কোথায় কোনো আদি ব্যঞ্জনাগম বলতে আমরা কাকে বুঝছি? প্রথমত আগে ব্যঞ্জনাগম কাকে বলে সেটা বলি, যে উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় কি হচ্ছে শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে ব্যঞ্জন ধ্বনিকে নিয়ে আসা হচ্ছে। যে ধ্বনি পরিবর্তনের রীতি এখানে যে ধ্বনি পরিবর্তনের রীতি এখানে মেনে চলা হয় তাকে বলা হচ্ছে তাহলে ব্যঞ্জনাগম। ঠিক আছে, এবার ব্যঞ্জনাগমকে তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট বলবো আদি, মানে শব্দের প্রথমে আদিতে যুক্ত হচ্ছে আদি ব্যঞ্জনাগম, মানে আদিতে যখন ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে তাকে আমরা বলছি যে আদি ব্যঞ্জনাগম। আদিতে যখন ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে আদি ব্যঞ্জনাগম। যেমন ওঝা থেকে হচ্ছে রোজা, ওঝা থেকে হচ্ছে রোজা। তারপর হচ্ছে উপকথা থেকে হচ্ছে রূপকথা হলো। এবার হচ্ছে মাঝখানে ব্যঞ্জনাগম যুক্ত হয়েছে, বানু ব্যঞ্জনাগম, তাহলে কি হবে বান্দর, দুটো ব্যঞ্জন বর্ণ যুক্ত হচ্ছে বান্দর। তারপরে হচ্ছে যেমন স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ওই জন্য। বাদ বাকিটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ব্যঞ্জনাগম যেটা বলছিলাম, যে তাহলে এবার মধ্য ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম কাকে বলবো না? ব্যঞ্জনাগমটা মানে ব্যঞ্জন বর্ণের আগমনটা মাঝখানে হচ্ছে। ব্যঞ্জন বর্ণের আগমনটা যখন মাঝখানে হবে তখন কি হবে? যেমন হচ্ছে যদি বলি বানর থেকে বান্দর থেকে বাঁদর, এটাকে না আরো আর একটা ভাগে ভাগ করব, বানর করব। আচ্ছা, ফার্স্টে করছি আমি বানর, তারপর করছি আমি বান্দর, তারপরে করছি বাঁদর হলো। আরেকটা যদি আমি বলি শ্রীগাল, যেখান থেকে শেয়ালটা আসছে, শ্রীগাল, শ্রীগাল যদি করি
শ্রীগাল থেকে হচ্ছে শিয়াল, আরেকটা কি করব, শিয়াল। তাহলে এগুলো হলো মধ্য ব্যঞ্জনাগম, মাঝখানে আসছে ব্যঞ্জনাগমটা। আচ্ছা বলছিলাম ম্যাম, বলো। বলছি ম্যাম এগুলোকে তো শ্রুতিধ্বনিও বলা যায়। হ্যাঁ, মধ্য ব্যঞ্জনাগম কেবল শ্রুতিধ্বনি বলা যায় তো? শ্রুতিধ্বনি শ্রুতির ধ্বনিটা তো আলাদা, ওটা তো মা এর, পা এর, এইগুলো তো আবার শ্রুতির ধ্বনি। আচ্ছা আচ্ছা। গুলিয়ে ফেলো না দুটোর মধ্যে। না, আরেকটা ব্যাপার হচ্ছে শ্রুতির ধ্বনির মধ্যে তোমার এটা পড়ছই, শ্রীগাল থেকে শিয়ালটা শ্রুতি হচ্ছে, যে উনতস্ত অ যেটাতে আছে এইটাতে হবে, এগুলো না, সবগুলো না, এইটা হবে, ঠিক আছে, এইটা হবে। কি হলো, কারোর কোনো সমস্যা? মিউট করে রাখো প্রত্যেক। আচ্ছা, বলছি শ্রুতির ধ্বনি এক্ষুনি আসছি বলবো। তাহলে শ্রীগাল থেকে শিয়াল হলো। আরেকটা যেটা হচ্ছে যে ব্যঞ্জনাগমের ক্ষেত্রে লাস্টে যেটা অন্ত ব্যঞ্জনাগম মানে শেষে যুক্ত হচ্ছে, যেমন খোকা থেকে হচ্ছে খোকন। আচ্ছা, তাহলে বাবু থেকে কি হবে? বাবুন। 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 জমি থেকে কি হবে? জমি। জমিন। 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 একদম। শেষে গিয়ে ব্যঞ্জন ম্যাম ধ্বনিগুলো যুক্ত গাত্র হচ্ছে। গাত্র থেকে গা হতে পারে না? কোনটা থেকে? গাত্র থেকে গা। না না, অন্ত হবে না। ব্যঞ্জনাগম মানে আগম হচ্ছে না তো? ওখানে আগমন তো হচ্ছে না, ওটা তো লোপ পাচ্ছে। ও হ্যাঁ, লোক। মাথায় রাখতে হবে ঠিক করে। আচ্ছা, জানি। এবার তাহলে এটা গেল ব্যঞ্জনাগম, ঠিক আছে। এবার তাহলে আমাদের কি ছিল, প্রথম নিয়মটাই ছিল ধ্বনির আগম। ধ্বনির আগমের ক্ষেত্রে তাহলে কোনগুলো হলো? একটা হলো স্বরধ্বনির আগমন, মানে যেটাকে আমরা স্বরাগম বলি, ব্যঞ্জন ধ্বনির আগমন যেটাকে আমরা ব্যঞ্জনাগম বলি। এবার যেটা তোমরা বলছিলে যে শ্রুতির ধ্বনি, শ্রুতির ধ্বনিটা কি হবে? আচ্ছা, শ্রুতির ধ্বনিটা এখানে বলি। শ্রুতির ধ্বনি যেটা আছে, শ্রুতির ধ্বনি হচ্ছে যে যখন পাশাপাশি যখন বসছে, ঠিক আছে, পাশাপাশি দুটো শব্দ, দুটো ধ্বনি যখন উচ্চারণ হচ্ছে, উচ্চারণের সুবিধার জন্য ওই দুটো ধ্বনির মাঝে তৃতীয় আরেকটা ধ্বনির আগমন ঘটছে, তাকে আমরা বলবো শ্রুতির ধ্বনি। যেমন মা আর এ, ঠিক আছে, মা এ, তাহলে এটাকে আমি বলবো মায়ের। যেমন হচ্ছে পায়ে, পা এ। আবার ধরো যেমন বলছে কবি আল, দুটো শব্দ আলাদা আলাদা, তাহলে এখানে কি হবে? কবিয়াল। পুষ্ট পুষ্ট। আচ্ছা, এবারে হচ্ছে উন্তস্ত অশ্রুতি, যেটাকে আমরা বলে থাকি, যেটা আগে বললাম যে শ্রীগাল থেকে শিয়াল, উন্তস্ত অশ্রুতি যেটা ছিল শ্রীগাল, সেটা হলো শিয়াল। আচ্ছা, তারপরে যেমন, ম্যাম হ্যাঁ বলো। আরেকটা যেমন আমি বলছি লৌহ, লৌহ, লৌহ থেকে হচ্ছে এটা উন্তস্ত অ, নোয়া বলে না, নোয়া, নোয়া যেটা মেয়েরা পড়ে, আর একটা হলো নোয়া, এখান থেকে এসছে উন্তস্ত অ, এই যে আঁকা, এটা হলো শ্রুতির ধ্বনি যুক্ত হচ্ছে। এবারে হচ্ছে ব শ্রুতি, ব হয়, দ হয়, বয়েরটা যেমন, দয়েরটা যেমন বান্দর, বাঁদর থেকে, বানর থেকে বানর, বান্দর আর বাঁদর, এইটা হচ্ছে দ শ্রুতি। আর বয়ের শ্রুতির ক্ষেত্রে হচ্ছে যেমন তাম্র, যেমন হচ্ছে তম্ব, যেমন হচ্ছে তাবা, এইগুলো। আর একটা হচ্ছে হ শ্রুতি, হটা খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে কথন থেকে হচ্ছে কহন, হ শ্রুতি। বেহারা, বেহারা। কথন থেকে হচ্ছে কহন।
তাহলে বশ্রুতি, উন্তস্ত অশ্রুতি, দশ্রুতি আর একটা হশ্রুতি, এই চারটে আমরা পড়বো। ঠিক আছে, এটা খুব একটা আসে না শ্রুতির ধ্বনি পরীক্ষায়। তো যাই হোক, তাহলে ধ্বনির আগমের ক্ষেত্রে আমরা তিনটে নিয়ম ভালো করে পড়বো। আমি আবার বলে দিচ্ছি, ধ্বনির আগমনের ক্ষেত্রে তিনটে নিয়ম ভালো করে পড়বো: স্বরাগম, ব্যঞ্জনাগম আর শ্রুতির ধ্বনি। এই তিনটে নিয়ে কারোর কোনো সমস্যা আছে? আমরা পরের নিয়মে যাই। ম্যাডাম এই তিনটাকে একসঙ্গে ধন্যাগম বলছে নাকি স্বরধ্বনির আগমনটাকে শুধু ধন্যাগম বলছে? না না, শুধু স্বরধ্বনিটাকে ধন্যাগম বলছে। শুধুমাত্র স্বরধ্বনিটাকে ধন্যাগম বলছে, তিনটাকে কেন বলছে? ম্যাম বলে ধন্যাগম তো দুই প্রকার, স্বরাগম ব্যঞ্জনাগম। এবার স্বরাগমের তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। এবার ব্যঞ্জনাগমের ফের আবার তিনটা ভাগ: আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। তো সবগুলোই তো বলেছি। আর এগুলোকেই তো ধন্যাগম বলা হয়। ধ্বনির আগমন, হ্যাঁ ধন্যাগম ঠিকই বলছি। ওটাই বলছি ম্যাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা হলো, এবারে তাহলে এবার ধ্বনির পরবর্তী নিয়মটা বলি, ধ্বনির লোপ। পরেরটা হচ্ছে ধ্বনির লোপ, অর্থাৎ ধ্বনির আগমন ঘটলো, তার মানে কিছু একটা যুক্ত হচ্ছিল। আগমন মানে কিছু একটা যুক্ত হচ্ছিল, তো সরি, কিছু একটা যুক্ত হচ্ছিল। এবার লোপ মানে কি? কিছু একটা বিলুপ্ত হয়ে লোপ যাবে, পেয়ে যাবে, হ্যাঁ, লোপ বিলুপ্ত পেয়ে হয়ে যাবে, যাবে। একদম বিলুপ্ত হয়ে যাবে, উঠে চলে যাবে, এই কথা হলো বিষয়। তাহলে ধ্বনির লোপের ক্ষেত্রে দুটো হবে, এখানেও তাই। একটা স্বরধ্বনি লোপ, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপ, আর একটা হচ্ছে সমাক্ষর লোপ। ঠিক আছে, তিনটা তাহলে হবে: একটা স্বরধ্বনি লোপ, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপ, আর একটা হচ্ছে সমাক্ষর লোপ। হ্যাঁ, আর একটা হচ্ছে সমাক্ষর লোপ। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে স্বরধ্বনি লোপ। প্রত্যেকে মিউট করে রাখো, অনেকে অসুবিধা হতে পারে। যাই হোক, বলছে যে উচ্চারণের সুবিধার জন্য যদি শব্দের আদি, মধ্য এবং অন্ত এই তিন জায়গা থেকেই স্বরধ্বনি লুপ্ত হয়ে যায়, ভালো করে শোনো, যদি উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদি, মধ্য এবং অন্ত এই তিন জায়গা থেকেই ধ্বনির লোপ পেয়ে যায়, তাকে বলা হচ্ছে মানে স্বরধ্বনিটা যদি লোপ পেয়ে যায় তাকে বলা হচ্ছে স্বরধ্বনি লোপ। এবার এটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি ধ্বনি লোপ। এই ধ্বনি লোপের মধ্যে দুটোই পড়ে, একটা স্বরধ্বনি লোপও পড়ে, একটা ব্যঞ্জন ধ্বনি লোপও পড়ে। ঠিক আছে, ম্যাডাম 3 নাম্বারটা কি বললেন? স্বরধ্বনি লোপ, ব্যঞ্জনধ্বনি লোপ, আর একটা কি বললেন? সমাক্ষর লোপ। সমাক্ষর লোপ বলছি, আসবো এক এক করে আসছি। তাহলে ব্যঞ্জন ধ্বনি লোপ হলো, এই যে ব্যঞ্জন স্বরধ্বনি লোপ আর ব্যঞ্জন ধ্বনি লোপ বললাম। স্বরধ্বনি লোপটা কি না, অনেক সময় কি হচ্ছে স্বরধ্বনির ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে উচ্চারণের সুবিধার জন্য যখন শব্দের প্রথম থেকে এবং মাঝখান থেকে এবং শেষ থেকে স্বরধ্বনি লুপ্ত হয়ে যাচ্ছে যায় বা উচ্চারিত নাও হতে পারে, ঠিক আছে, তাকে আমরা বলছি স্বরলোপ বা স্বরধ্বনি লোপ। যেমন প্রথমটাই হচ্ছে এই স্বরধ্বনি লোপকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ঠিক আগের মতোই, যেমন আগমনে হয়েছিল এখানে লোপ পাবে। তাহলে আদি লোপ, আদি স্বরলোপ, আদি লোপ, মধ্য। একটু 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 আমি বলছি, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ আর অন্ত স্বরলোপ, তাই তো তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। ফার্স্টেই আসছি আমি আদি স্বরলোপ। আদি স্বরলোপ কি হবে না, যখন প্রথম থেকে আদিতে যখন ধ্বনিটা লোপ পাবে, আদি স্বরলোপ মানে হলো উচ্চারণের সুবিধার জন্য যদি কোনো শব্দ বা পদের প্রথমেই যদি স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যায় তাকে বলা হচ্ছে আদি স্বরলোপ। যদি ধ্বনি শব্দের উচ্চারণের সুবিধার জন্য যদি প্রথমেই স্বরধ্বনি আদিতেই যদি স্বরটা লোপ পেয়ে যায় তবে তাকে আমরা বলছি আদি স্বরলোপ। তাহলে শুরুতেই যদি স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যায় কোন শব্দ বা পদে তাকেই আমরা বলছি আদি স্বরলোপ। যেমন হচ্ছে অলাবু থেকে হচ্ছে লাউ, এই যে অটা লুপ্ত হয়ে গেছে,
উচ্চারণ হয় না তাকে আমরা বলে থাকি। যেমন হচ্ছে উধার, ধার, ধার, ইয়েস। ধার হবে। তারপরে যদি হয় অতসী, তিসি, তিসি, হ্যাঁ তিসি, তিসি। এগুলো হলো সব আদি স্বরলোপ। শব্দ বা পদের প্রথমেই যে স্বরধ্বনিটা ছিল সেটা লুপ্ত হয়ে গেছে। এবার মাঝখানে মধ্য স্বরলোপ, মাঝখান থেকে লুপ্ত হবে। অর্থাৎ প্রথমটাই হচ্ছে সুবর্ণ, সুবর্ণ থেকে হচ্ছে স্বর্ণ, এখানে দেওয়াই আছে, বটা লুপ্ত হয়ে গিয়ে এখানে যুক্তাক্ষর স্বর্ণ হয়ে গেছে, বয়ের উচ্চারণটা হয় না। এই যে সুবর্ণ উচ্চারণটা করছিলাম, বটা ছিল, বটার উচ্চারিত হচ্ছে না স্বর্ণের ক্ষেত্রে। তারপরে যেমন হচ্ছে নারিকেল, ম্যাম হ্যাঁ অতসীর ক্ষেত্রে বানানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তিসি বানানটা দীর্ঘই হয় না, তিসি তো তয়ে হর্ষই দন্তেশ হয় না, তাই না? অতসী থেকে তিসিটা কিভাবে হচ্ছে? না, ওটা কিন্তু অতসী থেকে অ্যাকচুয়ালি তিসি হয়, ওটা চেঞ্জ করা উচ্চারণের মানে উচ্চারণের সুবিধার জন্য তো ওটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কারণ আমরা তো বলতে পারি যে বাঁদর ছিল কি করে বান্দর হয়ে গেল, মানে বানর ছিল কি করে বান্দর হয়ে গেল, কি করে যুক্তাক্ষর চলে এলো, তাই না? হুম, ওই রকম অতসী থেকে তিসি, নারিকেল থেকে নারকেল, নারকেল, হ্যাঁ। তারপরে হচ্ছে গৃহিণী থেকে হচ্ছে গিন্নি, গৃহিণী গিন্নি, থেকে গিন্নি, হ্যাঁ। তাহলে এগুলো হলো ভগিনী, ভগ্নী। নেক্সট হলো ম্যাম গামছা থেকে গামছা, অতসী থেকে তসিয়া, গামোছা থেকে গামছা, ইয়েস, গামোছা থেকে গামছা। ম্যাম কলিকাতা, কলকাতা। হলো, ওই হলো, এত আর বলা যাবে না, এবার প্র্যাকটিস। এবার হলো, আপনি প্লিজ মাইকটা একটু অফ করুন, ম্যামের কথা শুনতে পাচ্ছি না ঠিক করে। আচ্ছা এবারে হচ্ছে অন্তঃস্বরল, অন্তঃস্বরল, হ্যাঁ। অন্তঃস্বরলোপে হচ্ছে যদি উচ্চারণের সুবিধার জন্য কি হবে না, শেষে উচ্চারণের শব্দের অন্ত বা শেষের যদি স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যায় তাকে বলা হবে অন্তঃস্বরলোপ। যদি শেষের স্বরধ্বনিটা যদি লুপ্ত হয়ে যায় তাকে বলা হবে অন্তঃস্বরলোপ। নেক্সট উইকেও আমি পারলে ক্লাস দেব, ঠিক আছে, এই এক্সট্রা ক্লাসটা। ম্যাম এক্সট্রা ক্লাস নিতে হবে আপনাকে। হ্যালো, এক্সট্রা ক্লাস নিতে হবে ব্যাকরণের জন্য, কারণ ব্যাকরণটা একটু যদি ঝালিয়ে নেওয়া যায় না খুব ভালো হয় আমাদের। না আমরা বিষয়গুলো একটু ঝালিয়ে নিচ্ছি বা আপনি বলছেন আমরা মিলিয়ে নিচ্ছি, খুব ভালো হচ্ছে এটা। মানে একটা না দুটো নিলে আরো ভালো হয়। এটা তো পসিবল করার না। কারণ সরকার যদি এখন তোমাদেরকে বলে যে 5 মাসের পড়া, এই 6 মাসের পড়া 2 মাসে শেষ করতে হবে, স্বাভাবিকভাবে আমার পক্ষেও সেটা পসিবল নয়। আর তোমরা পড়োনি আগে থেকে, সেটা তোমাদের দোষ, কিছু করার নেই। কারণ পরীক্ষা হবে, এটা গিয়েছিল, যাই হোক। ম্যাম নতুন সিলেবাস কি কিছু দিয়েছে? আজকে মনে হলো দিয়েছে। গতকাল দেওয়া হয়েছে সিলেবাস, তোমাদের বাংলার ক্ষেত্রে কোনো চেঞ্জেস হয়নি, আমি অলরেডি তোমাদের গ্রুপে বলে দিয়েছিলাম কাল রাত্রে। ম্যাম বলছি আলোচনাগুলো কি শেষে করলে হয় না? আচ্ছা, এবারে হচ্ছে বেশি আলোচনাটাই বেশি হচ্ছে, ক্লাসটা কম হচ্ছে। এবারে হচ্ছে যেটা, সেটা হলো যে অন্তঃস্বরলোপ, ঠিক আছে। অন্তঃস্বরলোপের ক্ষেত্রে রাশি থেকে রাস, ঠিক আছে। অন্তঃস্বরলোপ যখন শব্দর বা পদের শেষের যে স্বরধ্বনি রয়েছে সেটা যদি লোপ পেয়ে যায় তাকে বলা হবে অন্তঃস্বরলোপ। শব্দের বা পদের শেষে থেকে যদি স্বরধ্বনিটা লোপ পায় তাকে বলবো অন্তঃস্বরলোপ। যেমন রাশি থেকে রাস,
আর একটা হলো অগ্নি। অগ্নি থেকে কি হবে? আগ। অগ্নি থেকে হবে আগ। তাহলে এইগুলো হলো অন্তঃস্বরলোপ। তাহলে এটা গেল স্বরলোপের ক্ষেত্রে। এবার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপের ক্ষেত্রে। শব্দ বা পদের যদি আদিতে প্রত্যেকে অফ করো। অগ্নির ক্ষেত্রে আগ আগ অগ্নির ক্ষেত্রে আগ গয়ে আ গ গ গয়ে দন্তন্য হলো না। অগ্নি থেকে আগ হয়, মুশকিল, উচ্চারিত হয় না। বললাম না যে কোনো ধ্বনি হয় লুপ্ত হবে নইলে উচ্চারিত হবে না। এই কারণ আগ্ন তো হতে পারে না, আগই হবে। এবার নেক্সট ব্যঞ্জন ধ্বনি লোপ। ব্যঞ্জন ধ্বনি লোপের ক্ষেত্রে হচ্ছে যে যখন দেখা যাচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি লোপ কোন শব্দ বা পদের আদিতে যখন ব্যঞ্জন ধ্বনিটা লোপ পাচ্ছে বা মধ্যে ব্যঞ্জন ধ্বনি লোপ পাচ্ছে বা শেষে ব্যঞ্জন ধ্বনি লোপ পাচ্ছে, সেটাকে আমরা ব্যঞ্জন ধ্বনি লোপ বলি। ঠিক আছে? আদিতে যখন হচ্ছে স্থান থেকে হলো থান, যেমন হচ্ছে শ্মশান থেকে হচ্ছে মশান। ঠিক আছে? মশান, হুম, স্ফূর্তি, স্ফূর্তি। মশান হলো। এবারে হচ্ছে মধ্য ব্যঞ্জন লোপ। মধ্য ব্যঞ্জন লোপে হচ্ছে শ্রীগাল, এই যে শিয়াল, এটা আবার লোপে হয়ে গেল শিয়াল। অন্ত ব্যঞ্জন লোপে আবার যেমন হচ্ছে বধূ থেকে হচ্ছে বহু থেকে হচ্ছে বউ। আবার এটাকে আরেকটা বলছি আমি, মধু থেকে হচ্ছে মহু থেকে হচ্ছে মৌ। মধু থেকে হচ্ছে মহু থেকে হচ্ছে মৌ। আরেকটা হলো সখী থেকে সহি থেকে হচ্ছে সই। সখী থেকে হচ্ছে সহি থেকে হচ্ছে সই। তাহলে এগুলো হলো অন্ত ব্যঞ্জন লোপ। এটাকে বলা হচ্ছে তাহলে অন্ত ব্যঞ্জন লোপ। তাহলে ব্যঞ্জন ধ্বনি লোপ, স্বরধ্বনি লোপ, এই দুটো হলো। এবারে আসছে আমি সমাক্ষর লোপ। এরপরে আমি বলেছিলাম যে যে লোপটার কথা সেটা হচ্ছে সমাক্ষর লোপ। সমাক্ষর লোপ কাকে বলা হবে? সমাক্ষর লোপটা হচ্ছে যে শব্দের মধ্যে যখন পাশাপাশি অবস্থিত সমধ্বনি যুক্ত একই ধ্বনি দুটো পাশাপাশি বসেছে, তার মধ্যে একটা লোপ পেয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি যে ছোট দাদা বা ছোট দাদা, তাহলে বা বড় দাদা, এই যে বড় দাদা দুটো একই ধ্বনি বসেছে, বর্দা, বড়দা। বর্দা হবে। ছোট দাদা থেকে ছোটদা, ঠিক আছে, বা ছোটদা। তারপরে হচ্ছে মেজো দিদি থেকে মেজদি, এইগুলো। তারপরে হচ্ছে এইগুলো আর কি। ঠিক আছে? ছোট দিদি থেকে ছোট, এইগুলো হলো সব ঠাকুর দাদা, ঠাকুরদা। সমাক্ষর লোপ। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে দুটো ধ্বনি যখন সমজাতীয় ধ্বনি পাশাপাশি বসছে এবং যার মধ্যে একটি লোপ পেয়ে যাচ্ছে, যাকে বলা হচ্ছে সমাক্ষর লোপ। তাহলে এই অবধি হলো ধ্বনির লোপ। এবারে আসবো নেক্সট টপিক, যেটা হচ্ছে ধ্বনির রূপান্তর। এরপরে আমি আসছি যেটা, সেটা হচ্ছে ধ্বনির রূপান্তর। তাহলে প্রথম দুটো কমপ্লিট হয়েছে, একটা ধ্বনির আগমন, একটা ধ্বনির লোপ। থার্ড নম্বর বলছি ধ্বনির রূপান্তর। ধ্বনির রূপান্তরে কি কি হবে? ধ্বনির রূপান্তরে হবে 1 অপিনিহিতি, 2 অভিশ্রুতি, 3 স্বরসঙ্গতি, 4 সমীভবন, এইভাবে চলবে। 5 বিষমীভবন পরপর আসছি। ঠিক আছে? এক এক করে, 1 বাই 1। ফার্স্টেই হচ্ছে অপিনিহিতি। ফার্স্ট হচ্ছে অপিনিহিতি। যেখানে অপিনিহিতি মানে যেখানে হস্যই বা হস্যৌ এই দুটোর প্রধান ভূমিকা। কি হচ্ছে?
না, যেখানে হর্ষই বা হর্ষটা যখন উচ্চারিত হচ্ছে, স্বরধ্বনিটা শব্দের মধ্যে আছে, সেটি ব্যঞ্জনের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, স্বরধ্বনিটা কি হচ্ছিল, পরে ছিল, কিন্তু যখনই সেটা ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলো, গিয়ে সেটা আগে উচ্চারিত হয়ে গেল, তাকেই সেই রীতিকে, ধ্বনি পরিবর্তনের সেই রীতিকে বলা হয় অপিনিহিতি। সেই রীতিকে, ধ্বনি পরিবর্তনের সেই রীতিকে বলা হয় অপিনিহিতি। অর্থাৎ শব্দের মধ্যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন হর্ষই বা হর্ষৌটা যুক্ত হচ্ছে, যেটা শব্দের পরে ছিল, এই হর্ষই বা হর্ষৌটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে সেটা আগে উচ্চারিত হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো অপিনিহিতি। যেমন যেমন হচ্ছে কোরিয়া থেকে কইরা। কিভাবে এটাকে আমাদের বর্ণ বিশ্লেষণ করে যদি আমরা এটা দেখি, দেখলে আমাদের সুবিধা হয়। কোরিয়া, ক অ, তাই তো, তারপরে হচ্ছে র, তারপরে হচ্ছে হর্ষই, তারপরে হচ্ছে উন্তুস্ত অ, তারপরে হচ্ছে আ। বর্ণ বিশ্লেষণ টপিকটা এখনকার বই একদম ব্যবহার করবে না, বামন দেবের বই ইউজ করো, এখনকার বইয়ে প্রচন্ড ভুল আছে, বারবার বলছি, কেটে দেবে পরীক্ষায়। এখনকার ব্যাকরণ বইগুলো ইউজ করবে না। কোরিয়া থেকে তাহলে কি হচ্ছে, স্পেশালি বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে প্রচন্ড ভুল আছে, আমি আলোচনা করব বর্ণ বিশ্লেষণ। কোরিয়া, ক, তার সঙ্গে যেহেতু এটা ব্যঞ্জন বর্ণ, অ বসলো, র, আর সমস্ত ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত বসবে, হর্ষই, উন্তস্ত অ আ। তাহলে এখানে কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে র এর পরে হর্ষইটা বসেছে, এটা হর্ষই বা হর্ষ এর ক্ষেত্রে হয়, যেটা হচ্ছে র এর পরে হর্ষই বা হর্ষইটা বসলো, কিন্তু যখন অপিনিহিতি হবে তখন কিন্তু এই হর্ষইটা আগে উচ্চারিত হবে। যেমন কইরা, এবার যদি আমি কইরাটাকে ভাঙি, তাহলে দেখো ক অ, কইরা, তারপরে হচ্ছে হর্ষই, তারপরে হচ্ছে র, তারপরে হচ্ছে, এখন কি হয়, আগে যেমন জফলা তারপর আকার হতো, এখন আর সেটা হয় না, ওটা নিয়মটা সঠিক, বাট এখন হয় অয় জফলা একেবারে বসিয়ে দিচ্ছে, যেহেতু এটা আছে মৌলিক স্বর, তাই জন্য এটা বসিয়ে। তাহলে এখানে দেখলে র এর আগে চলে এলো হর্ষইটা, তাহলে এটা হলো অপিনিহিতি। অপিনিহিতির পরের স্টেজই হচ্ছে অভিশ্রুতি। অপিনিহিতি ধ্বনির রূপান্তরের সেকেন্ড স্টেজ। কোরিয়া থেকে কইরা, আচ্ছা একটা বলে দিই, যেটা হচ্ছে একটা হর্ষও দিয়ে আছে, সেটা হলো মাছুয়া থেকে মাউছে। মাছুয়া থেকে মাউছে, সাধু থেকে সাউদ, এইগুলো। আর এর পরের স্টেজটা হচ্ছে অভিশ্রুতি। এই যে অপিনিহিতির ফলে আমরা যে হর্ষই আর হর্ষটা যেটা দেখছি, এই যে হর্ষই আর হর্ষ অভিশ্রুতিতে আমরা দেখছি, অপিনিহিতে দেখেছি আমরা, অপিনিহিতির ঠিক পরের স্টেজটা, এই হর্ষইটা অভিশ্রুতিতে গিয়ে একার উচ্চারণ হবে, আর হর্ষটা ওকার উচ্চারণ হবে। তাহলে অভিশ্রুতিতে গিয়ে হর্ষইকারটা একার উচ্চারণ হবে, আর হর্ষকারটা ওকার উচ্চারণ হবে, সেটাই হচ্ছে অভিশ্রুতি। অপিনিহিতির পরে যে যে স্টেজটা, যে অধ্যায়টা, সেটাকে বলা হচ্ছে অভিশ্রুতি, যার ফলে স্বর পরিবর্তনটা সংঘটিত হয়। এই অপিনিহিতি জাত হর্ষই বা হর্ষ, যেটা পূর্ব স্বরের সঙ্গে মিলিত হয়ে, আগের স্বরের সঙ্গে মিলিত হয়ে একার এবং ওকারে পরিণত হয়, একার এবং ওকারে পরিণত হয়। যেমন যদি বলি কোরিয়া, কইরা, তার থেকে হলো করে, আগেরটার সঙ্গে মিলিত হয়ে করে হলো। যেমন হচ্ছে মাছুয়া, মাউছে, মেছো। মাছুয়া, মাউছে থেকে হলো মেছো, তার মানে হর্ষটা ওকারে পরিণত হবে, আর হর্ষইকারটা একারে পরিণত হবে। ঠিক আছে, কোরিয়া, কইরা থেকে করি।
মাছুয়া মাউছা থেকে হচ্ছে ম্যাম মেছু। হ্যাঁ বলো। বলছি মাছুয়া থেকে মাউছুয়া হবে না, মাউছা হবে, মাউছা হবে। মাউছুয়া কি জানি ম্যাম। মাউছা হবে, মাউছা হয়, মাউছাও হতে পারে, মাউছা মাউছা এটাও হয়। মাউছুয়া মায়াকার হুসু 6 29 টাকা। না না না, ওসব হয় না কিছু। কোথায় পাও এসব? মাউছুয়া মেছু। বলছি না যে বামন দেব ইউজ করো, আলফা বই তোমরা শুধু ইউজ করো। আচ্ছা, তারপরে হচ্ছে বাণী সংসদ, বামন দেব, এগুলো ইউজ করো। এখনকার বই খবরদার ইউজ করবে না। ম্যাম বলছি বামন দেবের বইতে আছে মাইছুয়া থেকে মেছুয়া তারপরে মেছো। কি মাউছুয়া? মাইছুয়া মেছুয়া থেকে মেছো, এটা বামন দেবের বইয়ে আছে। বামন দেবের বই আছে, কিন্তু আমাদের তো মাউছা আছে, মাউছা একটা আছে, আর একটা হলো আছে হলো এই মাছুয়া থেকে মাউছা আছে, মাউছা। কারণ যে কোনো বামন দেবের বইতে ওটাই আছে ম্যাম, আপনি যেটা বলছেন। জফলা আকারটাই হবে। অপিনিহিতে সব জফলা, এই হ্যাঁ ঠিকই বলেছি, অপিনিহিতে সব জফলা আকারই হবে। এটা অভিশ্রুতি বলছিলাম। জফলা নেই, ময়াকার ড 6 অন্তস্তয় আকার ব্যাকেটে অপিনিহিতি আছে। দেখো এটা বামন দেবে আছে। হ্যাঁ বামন দেবের বইতেই আছে, বামন দেব ম্যাম চক্রবর্তী। ই এর অপিনিহিতি ম্যাম মাছুয়া থেকে মাউছুয়া আছে। জানি না, দেখতে হবে। এত ম্যাম বাণী সংসদের বইতে কিন্তু আছে মাছুয়া থেকে মাউছুয়া, তারপরে আছে মেছো, বাণী সংসদের বইতে। কিন্তু বেশিরভাগ বামন দেবের বইটার নাম কি বললেন? হ্যাঁ বামন দেবের বই অথেন্টিক, ভুল নেই, কিন্তু না মানে বইটার নাম কি, বইটার নাম কি? বামন দেব চক্রবর্তী। ঠিক আছে, আমি একবার দেখবো, কারণ বারবার তো অনেক সংশোধন হচ্ছে বা এই জাতীয় হচ্ছে, আমি দেখে বলবো। কিন্তু আমি এটাই পড়াশোনা করেছি, ঠিক আছে, বা অধিকাংশ বইয়ে তাই আছে, এটা আছে, নইলে মাউছাটা আছে। জফলা আকারটাই মানে এই অবধিতে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপিনিহিতি স্টেজ, ঠিক আছে, এই স্টেজটা হচ্ছে অভিশ্রুতি স্টেজ। তো এই অবধি জফলা আকারটাই থাকে সাধারণত অপিনিহিতি। ওকে, আচ্ছা পরেরটা। হ্যাঁ যেটা বলছিলাম, আরেকটা হলো সাধু সাউদ সেধ, সাধু সাউদ সেধ, সব ওকার হবে, ও হর্ষউ দিয়ে। আর আরেকটা হচ্ছে যে যেটা রাখিয়া রাইখা রেখে, রাখিয়া রাইখা, আরেকটা হলো রেখে, ঠিক আছে। তারপরে হচ্ছে কন্যা থেকে হচ্ছে কইন্যা, কন্যা থেকে হচ্ছে কইন্যা। তাহলে এইগুলো ঠিক আছে। আবার অনেক জায়গায় বলে যে রাইখা, রাইখা। আবার অনেক জায়গায় রেখে। আচ্ছা, আবার অনেক জায়গায় আছে যে রাতি থেকে রাইট। এগুলো কিন্তু সব অপিনিহিতিতে আছে, ঠিক আছে। রাখিয়া রাইখা এখান থেকে হবে না, রেখে হবে, রেখে একার হলো, মানে এইটার সঙ্গে বদল হয়ে এটার সাথে রূপান্তরিত হয়ে একার এসেছে। এটা হবে অভিশ্রুতি। ম্যাম ম্যাম কি বলছিলাম, আমি তো এই বইটাই দেখছি বামন দেবের। এখানে দেখুন বলা হয়েছে যে মাছুয়া শব্দটি কেমন করিয়া মেছো রূপ পাইলো দেখো। মাছুয়া থেকে মারছুয়া, এটা হচ্ছে অপিনিহিতি ব্র্যাকেটে দেওয়া রয়েছে। তারপরে মাইছুয়া মেছুয়া থেকে মেছো, অভিশ্রুতি। তাহলে এটা কি ভুল নাকি আমি বুঝতে পারছি না। না না, মেছোটা তো ঠিক আছে, ভুল কেন হবে? কিন্তু এই যে মাইছুয়া থেকে মেছুয়া, তারপরে যে মেছো, মাইছুয়া থেকে মেছুয়া, হ্যাঁ ম্যাম, ও অনেকবার ধরে দুবার করে বিবর্তিত করেছে, সেই জন্য এখন আর ওই দুবার করে অত বিবর্তিত করে না, ওটাকে মাউছা করে দিয়েছে।
ঠিক আছে? আমার কাছে তারা ম্যাম কি হয়েছে? ম্যাম বলছি যে রাখিয়া রাইখা রেখে, তাহলে রেখেটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি, হ্যাঁ। আর আরেকটা বলছি ম্যাম, এখানে যে লেখা হলো যে রাতি রাইত, তো ওখানে কি রাত হবে? ওটা হবে অভিশ্রুতি। রাতি রাইত, হ্যাঁ রাত হবে, কিন্তু রাত। ওটা সাধারণত হ্যাঁ রাত। ওটাই বল। ঠিক আছে, আমি দেখবো। ঠিক আছে, মাছুয়া থেকে এটা, নইলে ক্লাস এগোতে পারবো না, তবে মাউছাটাই হবে। আর ওই বামনদেবেরটাও নিতে পারো, ওটা বারবার বিবর্তিত করেছে। তো এত বিবর্তন তোমাদের পরীক্ষার খাতায়ও থাকবে না আর আসবে না। ম্যাম ওই মাছুয়া থেকে মাউছুয়া কিন্তু বাণী সংসদে আছে, আর এতে তো ওটা প্রিন্টিং হর্ষৌর, এটা মনে হয় মানে প্রিন্টিং এর একটু মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে আমার যেটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। ঠিক আছে, আমারটা খুলে দেখবো, তারপর দেখবো। যাই হোক, এবার নইলে এগোতে পারবো না। পরেরটাতে চলো। পরেরটা হলো অভিশ্রুতি বললাম, অপিনিহিতি বললাম, এবার আসি স্বরসঙ্গতি। বি কেয়ারফুল, স্বরসঙ্গতি কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। হ্যাঁ, স্বরসঙ্গতি মানে হচ্ছে, কিন্তু বেশ মানে বুঝতে হবে ঠিকঠাক করে, দেখলে ওপর থেকে মনে হবে সবগুলোই এক। স্বরসঙ্গতি হচ্ছে শব্দের মধ্যে অবস্থিত পাশাপাশি বর্ণ প্রথম বর্ণের প্রভাবে, মানে পূর্ববর্তীর প্রভাবে বা আগেরটার প্রভাবে পরেরটা যখন প্রভাবিত হয়ে যে ধ্বনি পরিবর্তন হচ্ছে, তাকে বলছি আমরা প্রগত স্বরসঙ্গতি। মানে এটা ভাগ, মানে পূর্ববর্তী বর্ণের প্রভাবে পরবর্তীটা প্রভাবিত হচ্ছে, পরবর্তী বর্ণের প্রভাবে পূর্ববর্তী বর্ণ প্রভাবিত হচ্ছে, দিয়ে ধ্বনি পরিবর্তিত হচ্ছে, অথবা উভয়ের প্রভাবেই উভয় প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, মানে উভয়ের প্রভাবে পরস্পর পরিবর্তিত হয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতিকে 3টি ভাগে ভাগ করা যায়, আবার অনেক বই আছে এটাকে 4টি ভাগে ভাগ করা যায়। এখনকার বই 4টি ভাগ করেছে, প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য, তাই তো? ম্যাম অন্যান্য। হ্যাঁ ম্যাম, না অন্যান্য নয়, অনন্য। অনন্য। হ্যাঁ অনন্য, ঠিক হয়ে গেছে, চুপ। ঠিক ঠিক। প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি হচ্ছে তাহলে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটা প্রভাবিত হচ্ছে। পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটা যখন প্রভাবিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি প্রগত স্বরসঙ্গতি। পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী কিভাবে হচ্ছে? যেমন আমি যদি বলি সুপারি থেকে হলো সুপুরি, তাহলে এখানে কি হচ্ছে? এই যে হর্ষ, এটা ছিল আকার, মানে হর্ষের প্রভাবে এই আকারটা পরিবর্তিত হয়ে হর্ষতে পরিণত। বোঝা গেল? হর্ষের প্রভাবে, হর্ষ ধ্বনিটার প্রভাবে এখানে আকার ধ্বনি যেটা হর্ষতে পরিণত হলো, হর্ষ ধ্বনিতে, তাকে আমরা বলবো সুপারি থেকে সুপুরি। যেমন বিকাল, এখানে হর্ষের প্রভাবে আকার একারে পরিণত হলো, তাহলে হলো বিকেল। তাহলে এটা হলো প্রগত স্বরসঙ্গতি। এইভাবে যখন পড়বে লিখে লিখে পড়বে, তাহলে বুঝতে পেরে যাবে। বিকাল থেকে বিকেল, বিকালটা হচ্ছে যে হর্ষের প্রভাবে, হর্ষই ধ্বনিটার পরিবর্তে আকার, এখানে তো আকার ছিল, এই আকারটা কি হয়ে গেল? একারে পরিণত হলো, মানে আগেরটার প্রভাবে পরেরটা পরিবর্তিত হচ্ছে, তাহলে এটা হলো বিকেল। এটা হলো প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি হচ্ছে যে আগেরটার প্রভাবে, মানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটা প্রভাবিত হচ্ছে। এবারে হলো পরাগত স্বরসঙ্গতি, মানে পরবর্তীটার প্রভাবে আগেরটা প্রভাবিত হবে। ঠিক আছে, পরেরটার প্রভাবে আগেরটা, কিভাবে সেটা হবে? যেমন বিড়াল থেকে হচ্ছে বেড়াল, বিড়াল থেকে হচ্ছে বেড়াল, এটা কিভাবে আমি পরিবর্তিত করব? এই পরাগততে। অর্থাৎ এখানে হলো যে বিড়াল থেকে, এই যে এই বিড়াল আকারটা এখানে কি ছিল? হর্ষই আকারের প্রভাবে হর্ষইকারটা একারে পরিণত হচ্ছে, আকার ধ্বনির প্রভাবে, আকারের প্রভাবে পূর্ববর্তী হর্ষইটা এখানে একারে পরিণত হচ্ছে, পূর্ববর্তী হর্ষইটা এখানে একারে পরিণত হচ্ছে। এখান থেকে হলো বিড়াল থেকে বেড়াল। আচ্ছা, আরেকটা বলছি, যেমন হলো দেশি থেকে দিশি, পরবর্তীটার প্রভাবে এখানে একার ছিল,
হস্যইকার, মানে হস্যইকারের প্রভাবে এখানে একার ধ্বনি যেটা হস্যইকারে পরিণত। এগুলো হলো পরাগত। আর একটা হলো অনন্য, যেটা উভয়ের প্রভাবে উভয়ই প্রভাবিত হচ্ছে, যেমন নাটুকিয়া থেকে হচ্ছে নাটুকে, যেমন শেফালি থেকে হচ্ছে শিউলি, যেমন হচ্ছে শেফালি থেকে হচ্ছে শিউলি। উভয়ের প্রভাবে উভয়ই প্রভাবিত হচ্ছে, পুরো শব্দটাই বদলে যাচ্ছে, নাটুকিয়া থেকে নাটুকে। এই যে উভয়ের প্রভাবে উভয়ই প্রভাবিত হচ্ছে, এখান থেকে এখান থেকে, এখান থেকে, দুটোই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ম্যাম মধ্য স্বরসঙ্গতি হবে না? বলছি আচ্ছা, এবার হলো মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতিটা হচ্ছে পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির স্বরধ্বনির প্রভাবে, মানে আগেরটা এবং পরেরটা এই দুইয়ের প্রভাবে যখন মাঝখানে স্বরধ্বনিটা পরিবর্তিত হচ্ছে তাকে বলা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। আগেরটার প্রভাবে এবং পরেরটার প্রভাবে, এগুলো এখানে আমি সব করে দিয়েছি, আমার কেউ বললো না যে পরে নেই, এই যে এখানে আমি ডিটেল করে দিয়েছি, এখানে এসে দেখতে পাবে। পূর্ববর্তী আর পরবর্তী স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনিটা যখন পরিবর্তিত হচ্ছে, যেমন বিলাতি থেকে বিলিতি, এই যে বি আর বি, এই যে দুটোর প্রভাবে মাঝখানের আকারটা ছিল এটা গিয়ে হস্যই হয়ে গেল। ভিখারি থেকে ভিখিরি, আকার হস্যই হয়ে গেল। পরস্পরের প্রভাবে পূর্ববর্তী এবং পরবর্তী দুইয়ের প্রভাবেই মাঝখানের ধ্বনিটা প্রভাবিত হচ্ছে, এখানে শুধু মাঝখানের ধ্বনিটাই প্রভাবিত হবে, দিয়ে পরিবর্তিত হবে, তাকে আমরা বলবো মধ্যগত স্বরসঙ্গতি। এটা হলো ধ্বনি পরিবর্তনের সেই নিয়মটা, ঠিক আছে? তাহলে এটা গেল স্বরসঙ্গতি। নেক্সট হলো সমীকরণ বা সমীভবন, বা যাকে আমরা বলি ব্যঞ্জন সঙ্গতি। তিনটে নাম রয়েছে এটা, একটা হলো সমীকরণ, একটা হচ্ছে সমীভবন, আর একটা হচ্ছে দিইনি এটা, হ্যাঁ দিয়েছি, আগে আছে। এই যে সমীভবন, এটাকে আরেকটা নামে আমরা ডাকি সমীকরণ, আরেকটা নামে আমরা ডাকি ব্যঞ্জন সঙ্গতি। আরেকবার বলুন, কি বললেন? বললাম যে সমীভবনকে তিনটে নামে ডাকা হয়। আমরা তো এতক্ষণ ধরে ধ্বনি রূপান্তর করছি, ধ্বনি রূপান্তরে পেলাম অপিনিহিতি, অভিশ্রুতি, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, আর একটা হলো সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি, ঠিক আছে? সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, এবারে হচ্ছে যে সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি, তাহলে সেটা কাকে বলে, ঠিক আছে? এটা হলো ধ্বনির রূপান্তর, ধ্বনি রূপান্তরের এটা হচ্ছে 4 নম্বর স্টেজ। তাহলে এটাকে আমরা কাকে বলবো না, শব্দের মধ্যে যখন পাশাপাশি বসেছে বা পরস্পরের প্রভাবে সংযুক্ত দুটো বিষম ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে কি হচ্ছে, প্রভাবিত হয়ে সমধ্বনিতে পরিণত হচ্ছে। সংযুক্ত দুটো বিষম ব্যঞ্জন ধ্বনি, দুটো আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়ে কি হচ্ছে, সমধ্বনিতে পরিণত হচ্ছে, তাকে আমরা বলছি সমীভবন বা সমীকরণ, এইটা বলছি। এবার সেখানেও ভাগ আছে, তিনটে ভাগ আছে, যেমন আমরা বলি প্রগত সমীভবন, পরাগত সমীভবন, আর একটা হচ্ছে অনন্য সমীভবন। প্রগত, পরাগত আর অনন্য। ফার্স্টে আমি প্রগত মানে আমরা আগে জানি যে আগেরটার প্রভাবে পরেরটা প্রভাবিত হবে।
কিভাবে পরিণত হবে? কিভাবে পরিণত হবে সেটা হচ্ছে যে সমীভবনের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে প্রগত, পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়। যেমন চন্দন প্রথম প্রগতর ক্ষেত্রে চন্দন কি হবে? চন্দন থেকে চন্দন, চন্দন, চন্দন। পরেরটা হবে ব্যঞ্জন, ব্যঞ্জন থেকে হবে ব্যঞ্জন। দুটো আলাদা আলাদা, দুটো আলাদা আলাদা কি হচ্ছে? দুটো আলাদা আলাদা বিষম ব্যঞ্জন ধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনিতে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে, মানে সম ব্যঞ্জনে পরিণত হচ্ছে। এটা গেল তাহলে প্রগত। এবারে আসি পরাগত। পরাগত সমীভবন কি হবে? এক্ষেত্রে পরবর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে আগের ব্যঞ্জন ধ্বনিটা অর্থাৎ পূর্ববর্তী ব্যঞ্জনের পরিবর্তন হবে। প্রথমটার প্রভাবে হয়েছিল আগেরটা, প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা, এবার দ্বিতীয়টার প্রভাবে মানে পরবর্তীর প্রভাবে আগেরটা। সেক্ষেত্রে কি হবে? যেমন হলো পরাগতর প্রভাবে কর্ম, কর্ম থেকে হচ্ছে কম্ম। ম্যাম ধর্ম থেকে ধর্ম। হ্যাঁ, ধর্ম থেকে ধম্ম, এটাও হবে। কর্ম থেকে হচ্ছে কম্ম। আরেকটা হবে জন্ম, 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 এটা হবে গল্প থেকে গপ্প। এটা হবে গল্প থেকে গপ্প, ঠিক বলেছে, গল্প থেকে গপ্প। এইটা এখানে আছে করা, লিখছি না। গল্প থেকে গপ্প হবে। আরেকটা হবে দুর্গা থেকে দুর্গা, দুর্গা থেকে দুর্গা, এটা হবে, ঠিক আছে। সবগুলোই কি হচ্ছে? পরবর্তীর প্রভাবে আগেরটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, পূর্ববর্তীটা পরিবর্তিত হচ্ছে। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে অনন্য সমীভবন, যে দুইয়ের প্রভাবেই পরস্পরের প্রভাবে পরস্পর প্রভাবিত হয়ে যখন রূপ লাভ করছে। যদি আমি বলি কুৎসিত, কুৎসিত, তাই না? ইয়েস। কয় ছয় ছয় হস্যিত হবে এটা কিন্তু, হ্যাঁ, কয়ে হস্য ছয়ে ছয়ে হস্যিত। কুৎসিত। আর একটা বলি বৎসর থেকে কি হবে? বছর, বছর, বৎসর, বছর, হ্যাঁ, বছর। বৎসর। তাহলে এগুলো হলো সমীভবনের অনন্য সমীভবন। এরপরে হচ্ছে পরবর্তী স্টেজ হচ্ছে বৎসরটা কি বললেন? বৎসর থেকে বছর? বৎসর, বৎসর, ব ছয় ছয় র, বৎসর থেকে বৎসর। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আচ্ছা, পরেরটা হলো বিষমীভবন। সমীভবনের একদম অপোজিটটা, যে এখানে এটা সম স্পেলিংটা দন্তের স ম হবে, হ্যাঁ, সম স্পেলিং, সমধ্বনি। বিষমীভবনটা কি হচ্ছে না? সমীভবনের একেবারে বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ কি না, এই প্রক্রিয়ায় দুটো সংযুক্ত বা কাছাকাছি অবস্থিত সমধ্বনির মধ্যে একটা পরিবর্তিত হয়ে গিয়ে বিষম হয়ে যাচ্ছে। মানে আগেরটা ছিল যে বিষম ছিল সেটা সমধ্বনিতে একটাতে পরিণত হচ্ছিল, এটা সমধ্বনিটা বিষম ধ্বনিতে গিয়ে পরিণত হচ্ছে, মানে আলাদা আলাদা। যদি আমি বলি লাল, সরি, নাল, একটা লাল, একটা দুটোই ল, তাহলে একটা হবে না, একটা হবে নাল, হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যেমন হচ্ছে শরীর, শরীর, র আছে, ইয়েস, শরীর হয়ে যাবে, একটা ল। যদি আমি বলি মুখখানি, মুখ, ময় হস্য খ, মুখ, তাহলে এটা হবে মুখ, মুখ, এটা হবে মুখ, ঠিক আছে, মুখ থেকে মুখ। তাহলে এগুলো হলো বিষমীভবন। পরের স্টেজ, ধ্বনি রূপান্তরের পরের স্টেজ নাসিক্যী ভবন।
ধ্বনি রূপান্তরের পরের স্টেজ নাসিক্যি ভবন। কোন শব্দের মধ্যে যদি নাসিক্য ব্যঞ্জন থাকে, মানে উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তেন্য, ম, এগুলো যদি থাকে কোন শব্দের মধ্যে যদি নাসিক্য ব্যঞ্জন থাকে এবং সেটা যদি খুব ক্ষীণ ভাবে উচ্চারিত হয়, মানে বা লোপ পেতে পেতে যদি একেবারে লুপ্ত হয়ে যায়, তাকে আমরা বলবো নাসিক্যি ভবন। যেমন আমি বলবো দন্ত থেকে হচ্ছে দাঁত, খুব ক্ষীণ ভাবে উচ্চারিত হচ্ছে চন্দ্রবিন্দু দাঁত। চন্দ্রবিন্দু আসবে ম্যাম। হ্যাঁ, এই চন্দ্রবিন্দু আসছে। যেমন হচ্ছে পঙ্ক, পাক, তাহলে এগুলো হলো নাসিক্যি ভবন। এর পরের স্টেজটাই আমি বলছি শতনাসিক্যি ভবন। এটা মজাদার বিষয়, দুটোর মধ্যে তফাৎটা বুঝে নাও, খুব ইজি এটা। শতনাসিক্যি ভবন, শতনাসিক্যি ভবন মানে এই যে প্রথমটা আমরা যখন নাসিক্যি ভবন পড়লাম, এখানে বলছে যে উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তেন্য, ম, ঠিক আছে, এখানে তার মানে একটা করে কি হচ্ছে না, এখানে নাসিক্য ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে। কিন্তু শতনাসিক্যি ভবনে কিন্তু কোন রকম কোন নাসিক্য ব্যঞ্জন থাকবে না। যেমন যদি আমি বলি যে হাসপাতাল, কিন্তু উচ্চারণটা হবে নাকে সুরে। আমরা হাসপাতাল বলি, কথাটা অনেকেই হাসপাতাল বলি না, কিন্তু শব্দটা অ্যাকচুয়ালি হচ্ছে হাসপাতাল। ম্যাম নাসিক্য বর্ণ না থাকলেও চন্দ্রবিন্দু আসবে শতনাসিক্যে। শতনাসিক্যিতে কোন রকম ব্যঞ্জন নাসিক্য ধ্বনি নেই, কিন্তু শতনাসিক্যিতে ব্যঞ্জন ধ্বনি। আমার কথাটা শোনো আগে, তারপরে বল। প্রথমে হচ্ছে শতনাসিক্যিতে কোনো ব্যঞ্জন ধ্বনি নেই, এখানে নাসিক্য ধ্বনির কোন রকম স্পর্শ ছাড়াই সেই ধ্বনিটা অনুনাসিক ভাবে উচ্চারিত হয়, মানে নাকে সুরে, মানে তার মধ্যে একটা নাকে সুরে উচ্চারণ করার একটা স্পর্শ থাকে। যেমন হাসপাতাল, আমরা উচ্চারণ করি হাসপাতাল, শব্দটা কিন্তু হাসপাতাল, কিন্তু আমরা উচ্চারণ করি অনুনাসিক করে হাসপাতাল। কিন্তু এই হাসপাতালের মধ্যে কিন্তু কোন রকম নাসিক্য, মানে এই হাসপাতাল শব্দটার মধ্যে কোন রকম নাসিক্য ব্যঞ্জন নেই, অর্থাৎ নাসিক্য ব্যঞ্জনের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, তাকে বলছি শতনাসিক্যি ভবন। বোঝা গেল? ইয়েস ম্যাম। তারপরে যেমন আমরা বলি যদি হাসপাতালটা হয়, তারপরে ওই যে পুঁথি, 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 পুস্তক। হ্যাঁ পুঁথি, না পুঁথি যাবে, পুঁথি। তারপর যেমন হচ্ছে চন্দ্রবিন্দু ইষ্টক আসবে। হবে, ওটা পুস্তক হবে না, ইষ্টক থেকে ইট। এইগুলোকে বলা হচ্ছে শতনাসিক্যি ভবন। আচ্ছা, এরপরে ম্যাম, হচ্ছে, হ্যাঁ বলো ম্যাম বলো। ওই পুস্তক থেকে পুঁথি হবে না? পুস্তক থেকেও পুঁথি হবে, অনেক জায়গায় আছে আমি দেখেছি, তবে ওটা অ্যাকচুয়ালি পুস্তক থেকে হয় না, ওটা পুঁথি থেকে পুঁথি হয়। কিন্তু তুমি ভুল বলনি, আমি দেখেছি এটা হবে, ঠিক আছে। ও ঠিক আছে। এখানে আছে শতনাসিক্যি ভবন, লিখে দিয়েছি আমি, এই যে নাসিক্যি ভবন আর শতনাসিক্যি ভবন। আচ্ছা, এবারে আমি একটু বলি, যে এবার একটু মানে যেগুলো অফবিট, খুব একটা পরীক্ষায় দেয় না কিন্তু আবার দেয়। যেমন হচ্ছে ঘোষী ভবন। ঘোষী ভবন বলবো, তার আগে আমায় বলো তো যে ঘোষ বর্ণ কোনগুলো? যার মধ্যে গাম্ভীর্য আছে, মানে গ, ঘ। বর্গের তৃতীয় আর চতুর্থ, তাই তো? বর্গের তৃতীয় আর চতুর্থ হচ্ছে, বর্গের তৃতীয় আর চতুর্থ হচ্ছে ঘোষী, মানে ঘোষ বর্ণ। তো যাই হোক, এই ঘোষ বর্ণের প্রভাবে যখন অঘোষ, অঘোষ বর্ণ কোনগুলো? অঘোষ বর্ণ হচ্ছে বর্গের প্রথম আর দ্বিতীয়, সেগুলো হচ্ছে অঘোষ, আর তৃতীয় চতুর্থ হচ্ছে ঘোষ বর্ণ। দ্বিতীয় হলো ঘোষ বর্ণ, আর ঘোষ বর্ণ হচ্ছে তৃতীয় আর চতুর্থ। এই বন্ধ করো, এটা মিউট করো। তৃতীয় চতুর্থ। তো তোমার কি বলে, বর্গের এই যে কোন রকম ঘোষ বর্ণে, মানে ঘোষ ধ্বনি যেগুলো রয়েছে তার প্রভাবে যখন অঘোষ ধ্বনিগুলো যখন ঘোষ ধ্বনিতে প্রভাবিত হয়,
মানে এই ঘোষ বর্ণের প্রভাবে বা ঘোষ ধ্বনির প্রভাবে যখন অঘোষটা ঘোষে পরিণত হচ্ছে তাকে আমরা বলছি ঘোষী ভবন। যেমন ঋগ্বেদ, এটা হয়ে যাবে ঋগ্বেদ। দেখো কটা গয়ে পরিণত হলো, ঋগ্বেদ। ম্যাম যেমন কাক থেকে কাক। হ্যাঁ, কাক থেকে কাক, ঠিক বলেছো, গুড। আচ্ছা, তারপরে এবার তাহলে আবার শতঘোষী ভবনটা কি হবে? পরের ম্যাম হ্যাঁ ম্যাম ম্যাম ঘোষী ভবনের ক্ষেত্রে আমি বলছি ম্যাম যে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যঞ্জন বর্ণ হবে না দেখো ঘোষ ধ্বনিটা? ক্ষেত্রে বলে বটে পঞ্চম, সব বেশিরভাগ বইতে আছে, কিন্তু পঞ্চমটা আমরা জানি নাসিক্য হিসাবেই বেশি ব্যবহৃত হয়। ভুল কিছু বলনি, কিন্তু উঙটা বেশিরভাগ ক্ষেত্রে নাসিক্য ব্যঞ্জন হিসেবেই ব্যবহার করা হয়, তাই জন্য আমরা খুব বেশি কিছু এইগুলো তোমার কি বলে ঘোষী ভবনে দেখতে পাই না, খুব বেশি দেখতে পাই না, ঠিক আছে? আমিও দেখেছি ম্যাম 3-4 নিচ্ছে এখন। ম্যাম আপনি নোটে দিয়েছেন ঘোষ ভবনে 3-4-5 নিচ্ছে ম্যাম। পঞ্চমই বলে বটে আমি জানি, কিন্তু কথা হলো যে অ্যাকচুয়ালি হয় না, উচ্চারণটা বলো কি হয়েছে। শেষেরটা না থাকলে সাধারণত উঙ ইঙ দন্তের ন মকে মানে নাসিক্য হিসেবে আমরা বেশি ব্যবহার করতে। ম্যাম হ্যাঁ বলো। বলছি ঢয় শূন্য র আর ঢয় শূন্য রটাকেও বলেছেন ঘোষ ধ্বনি নোটে, ওটা কি একটু বুঝিয়ে দেবেন? আর তালব্য শ দন্ত শটাকে লিখেছেন অঘোষ ধ্বনি, ওটা বলে দেন। হ্যাঁ বলে দেবো, বলছি পরে বলছি, এটা ধ্বনি পরিবর্তনটা করিয়ে নি তারপর বলছি। বর্ণের জন্য তো ক্লাস দেবো, ওয়েট বলে দেবো। হ্যাঁ, কিছু কিছু এক্সট্রা ধ্বনি রয়েছে যেগুলো ইদানিং কালে দিচ্ছে পরীক্ষায়, ঠিক আছে? যেমন যেগুলো শ্বাস বায়ুর প্রাধান্য আছে বলে এগুলো ব্যবহার করা হয়, বলে দিচ্ছি পরে। শত ঘোষী ভবন, যেটা শতঘোষী ভবন হচ্ছে ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই যখন অঘোষ ধ্বনিটা ঘোষ ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায়। ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই, আগেরটাতে কিন্তু ঘোষ ধ্বনির প্রভাব ছিল, বাট এবারে বলছে ঘোষ ধ্বনির প্রভাব ছাড়া শতঘোষী ভবন ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই যখন অঘোষ ধ্বনিটা ঘোষ ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায়, এটার প্রভাব ছাড়া। কার প্রভাব ছাড়া? এর প্রভাব ছাড়া। অঘোষটা ঘোষ ভবনে মানে প্রভাব ছাড়াই অঘোষ যেটা ধ্বনি সেটা ঘোষ ধ্বনিতে পরিবর্তিত হয়, তাকে বলছি আমরা শতঘোষী ভবন। যেমন এক্ষেত্রে হচ্ছে শাক থেকে শাক, শাক থেকে হচ্ছে শাক, ঠিক আছে? ক থেকে গ ডিরেক্ট। ম্যাডাম ওটা শতঘোষী ভবনের উদাহরণ বলছেন তো? যেমন কোনটা? ওই কাক থেকে কাকটা। কাক থেকে কাকটা অ্যাকচুয়ালি শতঘোষী ভবন হবে, এটা ঘোষী ভবন হবে না, ঠিক আছে? আর এখানে যেটা হবে ঘোষী ভবনে যেগুলো হবে, দেখো জোর দিয়ে বলছি, যেমন দিক দর্শন থেকে দিক দর্শন, যেমন চাকদহ মানে চাকদা থেকে চাকদাহ, দহ থেকে চাকদা, চাকদহ থেকে হচ্ছে চাকদা, চাকদা। এই যে ক থেকে ম্যাম হ্যাঁ ম্যাম কাক থেকে কাক হলো, ওটা তো ঘোষী ভবন হলো। এখানে শাক থেকে শাক, এটা তো ঘোষী ভবন। হ্যাঁ, ঘোষী ভবন হবে না, কাক থেকে কাক শতঘোষী ভবনই হবে। এটা শতঘোষী ভবনের মধ্যেই পড়বে, এটা ডিরেক্টলি তোমার কি বলে ঘোষ বর্ণ থেকে এই হ্যাঁ অঘোষ থেকে ঘোষে পরিণত হচ্ছে। ঘোষ থেকে ঘোষে পরিণত হচ্ছে মানেই তো ঘোষী ভবন হবে ওটা। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে তফাৎ আছে। ঘোষী ভবনে কি হচ্ছে ঘোষ বর্ণের সাহায্য নিয়ে প্রভাব আছে এখানে, এই যে ঋগ্বেদ হ্যাঁ ম্যাম, আমি বলছি কি যে এটা তো কোনো ঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয় তখনই তো ঘোষী ভবন হবে না? ঘোষী ভবন তখনই হবে যখন ঘোষ বর্ণের প্রভাব থাকবে, অঘোষ বর্ণটা ঘোষ বর্ণের প্রভাব নিয়ে অঘোষটা ঘোষে পরিণত হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়
তাহলে তো ঘষি ভবন হবে, এটা তো কাক থেকে কাক ঘষি ভবনই আছে। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে যে শতঘোষী ভবনের ক্ষেত্রে যেটা হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছো, কাক থেকে কাক এটা হচ্ছে, কিন্তু আমরা শতঘোষী ভবনের ক্ষেত্রেও এটা দেখি, ঠিক আছে? শতঘোষী ও, ভবনের ক্ষেত্রেও তাহলে এটা মানবে, কিন্তু এটা ঘষি ভবন হবে কাক থেকে কাক। হ্যাঁ এই যে শাক থেকে শাক হয়েছে, কাক থেকে কাক হয়েছে, ওই জন্য বলতে চাইছে কি এটা ঘষি ভবন কেন হচ্ছে না, শতঘষি ভবন কেন হ্যাঁ হচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, কিন্তু এটাও তোমার কি শতঘোষী ভবন, ওই মানে এখানে প্রভাবটা কম আছে, এই জন্য বল ওই ঋগ্বেদ থেকে ঋগ্বেদে প্রভাবটা বেশি আর এখানে প্রভাবটা কম, কিন্তু দুটোতেই ও সেমই ব্যাপার হচ্ছে যে একটাতে প্রভাব একটু কম একটাতে বেশি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ম্যাম আমরা অঘোষটা ঘষে পরিণত হচ্ছে, ঠিক আছে? হুম হুম ক্লিয়ার? ম্যাম হ্যাঁ বল। ম্যাম বলছি প্রভাবটা আছে বা কম এটা আমরা ঠিক কিভাবে বুঝবো? এটা তো আমাদের খানিকটা একই রকম মনে হচ্ছে, মানে আমার কাছে অন্তত, মানে এটা প্রভাবটা যে আছে তোমার কাছে কেন বা আমার প্রভাবটা কাছেও কম একই আছে, রকম মনে হচ্ছে। হ্যাঁ এটা কি করে বুঝবো কিন্তু এটা ক্লিয়ার ভাবে? হ্যাঁ, এটা হচ্ছে যে এটা যেভাবে বোঝা যায় যে ওইভাবে তো এটাকে আইডেন্টিফাই, যেমন দিক দর্শন যেটা আমি বলছি ওটাকে খুব জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে? কাকটাতে কি ওইভাবে জোর দেওয়া হচ্ছে? দেখো একবার উচ্চারণ করে। না 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 না। এইখানটা থেকেই বোঝা যায় ব্যাপারটা, এবার বোঝা আচ্ছা, মানে আসল কথা হচ্ছে যে যে ঘোষ বা অঘোষ বর্ণটা থাকছে তার উপরে জোর পড়লে সেটা হচ্ছে ডিরেক্টলি ঘোষী ভবন বা অঘোষী ভবন হচ্ছে। আর যদি ওখানে যদি ডিরেক্ট ওখানে যদি শ্বাসবায়ু প্রভাবটা না পড়ে তাহলে সেক্ষেত্রে বুঝবো সেটা শত ঘোষী ভবন বা শত অঘোষী ভবন হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে হলো দাঁড়াও, এবারে কোনটা হবে? এবারে হচ্ছে তোমার অঘোষী ভবনটা হবে। অঘোষী ভবন, অঘোষী ভবন হচ্ছে যখন অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনিটা অঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে, উল্টো, ঠিক আছে? অঘোষ ধ্বনির প্রভাবে যখন অঘোষ ধ্বনির প্রভাবে, এটা কোনটা হচ্ছে? উল্টো কেসে, যে যখন অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনি যখন অঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে বলা হচ্ছে যে অঘোষী ভবন। যেমন হলো যদি আমি বলি যে বড় ঠাকুর থেকে হচ্ছে বট ঠাকুর, বড় ঠাকুর থেকে হচ্ছে বট ঠাকুর, ঠিক আছে? ডয় শূন্য র আর থেকে হলো ট, মানে ঘোষ থেকে অঘোষ। যেমন হচ্ছে গুলাব থেকে হচ্ছে গোলাপ, গোলাপ। হ্যাঁ এইগুলো, এগুলো হলো অঘোষী ভবন। আচ্ছা, এরপরে হচ্ছে পিনায়ন আর খিনায়ন, এটা হয়ে গেছে পড়া এগুলো? হ্যাঁ ম্যাডাম। পিনায়ন আর হচ্ছে খিনায়ন। পিনায়ন কাকে বলে? ঘোষী ভবনের মহাপ্রাণী ভবনকে পরিবর্তিত হলে বিনায়ন আর মহাপ্রাণ থেকে অল্প প্রাণ হলে ক্ষীণায়ন। মহাপ্রাণ বর্ণের মহাপ্রাণ ধ্বনি প্রভাবে যদি অল্প প্রাণ মহাপ্রাণে পরিণত হয়, তাই তো? মানে অল্প প্রাণ যদি মহাপ্রাণে যায় তাহলে হবে পিনায়ন, এই সরি, অল্প প্রাণ যদি মহাপ্রাণে যায় তবে হচ্ছে হ্যাঁ পিনায়ন, ঠিকই বলছি, যেটাকে আমরা বলে থাকি মহাপ্রাণী ভবন, ঠিক আছে? অল্প প্রাণ থেকে মহাপ্রাণ। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ যেমন হচ্ছে যদি বলি যে কাঁঠাল থেকে হচ্ছে কাঁঠাল। আচ্ছা তার আগে আমায় বলো দেখি অল্প প্রাণ বর্ণ কোনগুলো? ক চ ট প ড বর্গের প্রথম ও তৃতীয়। বর্গের প্রথম আর তৃতীয়, আর মহাপ্রাণ হচ্ছে বর্গের দ্বিতীয় আর চতুর্থ। আর পরেরটা হচ্ছে মহাপ্রাণ খিনায়ন, হচ্ছে মহাপ্রাণ থেকে অল্প প্রাণ। এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে যাতে গুলিয়ে না যায়, ঠিক আছে? মহাপ্রাণ থেকে অল্প প্রাণে পরিণত হচ্ছে, যেমন হচ্ছে যেমন হলো চোখ, চোখ থেকে হলো চোখ। তারপরে বাঘ
থেকে হচ্ছে বাঘ, মাথা থেকে মাথা হবে, আঠা থেকে আঠা, এগুলো হবে। ব্যাস। তাহলে এইগুলো হলো বিনায়ন আর ক্ষীণায়ন। নেক্সট হলো মূর্ধন্যী ভবন। মূর্ধন্যী ভবন কাকে বলা হয়? যেমন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ডয় শূন্য র, ঢয় শূন্য র, এগুলোর প্রভাবে কি হচ্ছে, কোন রকম দন্তধ্বনি মানে ত, থ, দ, ধ, এইগুলো মূর্ধন্য ধ্বনিতে পরিণত হচ্ছে। যেমন কি বলবো, যেমন হচ্ছে বৃদ্ধ, যেমন হচ্ছে বুদ্ধ থেকে বুড়া, ঠিক আছে, এগুলোকে বলা হয় মূর্ধন্য। খুব একটা আসছে না। ম্যাম হ্যাঁ, বলছি রি র মদাংশ এর প্রভাবে দন্তধ্বনি মূর্ধধ্বনিতে পরিণত হলে একে মূর্ধনী ভবন বলে। রি এর এখন অস্তিত্ব আছে? রি র মদাংশ না, রিয়ের অস্তিত্ব নেই তো মনে হয়। কোথাও নেই। এটা ট, ঠ, মূর্ধন্য, ডয় শূন্য র, ঢয় শূন্য র, এর প্রভাবে দন্তধ্বনি অর্থাৎ ত, থ, দ, ধ, এগুলো মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়। হ্যাঁ, মূর্ধন্য ধ্বনিতে হ্যাঁ পরিণত হলে মূর্ধন্য ভুবন বলে, মূর্ধন্যী ভবন বলে। ঠিক আছে। মৃত্তিকা মাটি। আচ্ছা ম্যাম, ম্যাম বলছিলাম যে দ্বিমাত্রিকতা এই জিনিসটা একটু বলুন তো, মানে ওটা আপনি বাদ দিয়েছেন, দ্বিমাত্রিকতা কি বা সংকোচন কি এইগুলো বলেননি, একটু যদি বলেন খুব ভালো হয়। হুম, ততক্ষরতা। দ্বিমাত্রিকতা যেটা এখানে তোমাদের দ্বিমাত্রিকতা থেকে যে জায়গাগুলো সেগুলো আমি আলোচনা করছি, এক এক করে করছি, একটা তো আলোচনা করছি, সেই জন্য দ্বিমাত্রিকতা হচ্ছে যে কি বলবো, যেটা হচ্ছে আমাদের আচ্ছা দাঁড়া, এগুলোকে বলে দিতে হবে, বলছি এক এক করে বলছি। অর্থাৎ যে সমস্ত শব্দের 3, 4 বা যেটাকে আমরা বলে থাকি যে অথবা তার চেয়ে বেশি মাত্রা বা দল থাকে বা যেগুলো পরিণত হয়, সেগুলোকে আমরা দ্বিমাত্রিকতা বলি সাধারণত। কিন্তু এটা তো আমি আজকে ধ্বনি পরিবর্তনের মধ্যে আলোচনা করছি না, এই জায়গাটা, তাই না? আলোচনা করছি কি? এটা স্বরধ্বনি লোপের মধ্যে আছে, কিন্তু স্বরধ্বনি লোপের মধ্যে আছে, এটা না আছে বলতে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, বন্ধ স্বরলোপ, এটা আছে, অনেকগুলো টাচে টাচে আছে। দ্বিমাত্রিকতা হচ্ছে যেমন ধরো আমি বলছি যে কোনো একটা বড় বড় শব্দ, ঠিক আছে, সেগুলোকে যখন আমরা টুকরো টুকরো করে উচ্চারণ করি, ওই যে দলে ভাগ করে করে উচ্চারণ করি, যেমন ধরো গামোছা থেকে গামছা, তাহলে এই যে গামোছা, এটা হলো দ্বিমাত্রিকতা। বোঝাতে পেরেছি? আবার লিখছি দেখো, যেমন হচ্ছে গামোছা, ঠিক আছে, গামোছা, ঠিক আছে, এটাকে যখন আমি বলছি গামছা, বললাম না দলে উচ্চারণ করে যখন আমরা ভাগ করি, সেটা ম্যাম তাহলে একের বেশি উচ্চারণ হলে গেলে হ্যাঁ, গামোছা তিনটে আলাদা উচ্চারণ হলো, কিন্তু এখানে আমরা যখন উচ্চারণ করব গামছা, কারণ গামটাকে তো আমরা আলাদা আলাদা উচ্চারণ করতে পারবো, গাম এটা তো বলতে পারবো না, গামছা। তার মানে এটাকে যেটা একটা বড় অংশকে যখন আমরা ছোট করে উচ্চারিত করছি, বড় কোনো শব্দকে ছোট ছোট টুকরো করে উচ্চারণ করছি, তাকে আমরা বলছি দ্বিমাত্রিকতা। এর আরেকটা নাম হয়, সেটাকে বলা হয় দক্ষরতা। ঠিক বলেছেন ওটা। আচ্ছা, ক্ষতিপূরক দীর্ঘীভবন কাকে বলে? ক্ষতিপূরক দীর্ঘীভবন কাকে বলে? ক্ষতিপূরক দীর্ঘীভবন বা মাত্রাপূরক দীর্ঘীভবন কাকে বলে? বা পরিপূরক দীর্ঘীভবন কোনটা, কাকে সব বলে? ম্যাম বলছি আমি, শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের একটি লোপ পেলে ক্ষতিপূরণ হিসাবে পূর্ববর্তী হ্রস্বস্বরটি দীর্ঘস্বরে পরিণত হয়। এই প্রবণতাকে ক্ষতিপূরণ দীর্ঘীভবন বলে। হ্যাঁ, পূর্ববর্তী
পরবর্তী হ্রস্বস্বরটা দীর্ঘস্বরে রূপান্তরিত হয়। একদম শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পেয়ে যায় তাহলে সেই লোপের মানে ক্ষতিপূরণ করবার জন্য হ্রস্বস্বর পূর্ববর্তী সেটা দীর্ঘস্বরে পরিণত দীর্ঘস্বরে পরিণত হয়। হ্যাঁ, যেমন হচ্ছে সপ্ত থেকে হচ্ছে যেমন আমরা বলতে পারি সত্য, হ্যাঁ, ভক্ত থেকে ভক্ত। এই তারপরে হচ্ছে হস্ত থেকে হস্ত, ধর্ম থেকে ধম্ম হবে। ধর্ম থেকে ধম্ম হবে, ঠিক বলেছো। আচ্ছা আরেকটা মিস করেছি, সেটা হলো বর্ণ বিপর্যয়। এগুলো মাঝখান থেকে পড়বে না, বারবার যার জন্য বলছি মাঝখান থেকে পড়েছো বলে এটা গোলাবে। তোমরা একদম পর পর যাবে এই জায়গাটা। এই নিয়মটা হচ্ছে যেটা একদম শেষ যে নিয়মটা, যে অন্যান্য কারণে যে পরিবর্তনগুলো হয়। কারণ আমরা আসছিলাম, আমরা পড়লাম হলো ধ্বনি রূপান্তর, ধ্বনি রূপান্তরের পর এবার পড়াচ্ছি ধ্বনির স্থানান্তর বা বিপর্যাস যেটাকে আমরা বলছি, বা এই যে এটা যেমন বাক্স থেকে বাস্ক, পাশাপাশি দুটো ধ্বনির মধ্যে স্থান পরিবর্তন ঘটে যাচ্ছে, ঠিক আছে, দুটো আলাদা আলাদা ধ্বনির মধ্যে মানে পাশাপাশি যেটা রয়েছে সেটা আগে পরে হিসেবে বসছে। যেমন পিশাচ থেকে পিচাস হলো, বাক্স থেকে হলো বাস্ক, এইগুলো তলোয়ার থেকে হলো তরোয়ার, এগুলো হলো ধ্বনির স্থানান্তর। আর এবারে যেটা বললাম যে মিশ্র যে পদ্ধতি বা যেটাকে আমরা বলে থাকি অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে, যার মধ্যে পড়বে হচ্ছে লোক নিরুক্তি, যেমন পড়বে মুন্ডমাল শব্দ, আরো আছে, ওগুলো লাগে না পরীক্ষায় খুব একটা আমি আসতে দেখিনি। লোক নিরুক্তি আর মুন্ডমাল শব্দ, তারপরে জোর কলম শব্দ। জোর কলম হচ্ছে দুটো আলাদা আলাদা শব্দকে যখন একটা শব্দ, যেমন হাঁস আর সজারু, দুটো আলাদা আলাদা শব্দ থেকে একটা শব্দ, একটা নতুন শব্দ পেলাম, হাঁস জারু, এটা হলো জোর কলম। যেমন মুন্ডমাল শব্দ, যে একটা বড় শব্দ তার প্রথম অক্ষরগুলোকে নিয়ে একটা শব্দ, যেমন ওই যে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটাকে তার প্রথম তিনটে শব্দ, প্রথম গরিষ্ঠ থেকে গ, সাধারণ থেকে সা, আর গুণনীয়ক থেকে গু, তাহলে গ সা গু, এই যে তৈরি হলে এগুলোকে বলে মুন্ডমাল শব্দ। আর লোকনিরুক্তি মানে আমাদের নিজেদের বিশ্বাসের উপর বেস করে যেটা পরিবর্তিত হয়, ঠিক আছে। যেমন আমি বলছি যে ঊর্ণবাভ্য, আমরা বলি সাধারণত শব্দটা হচ্ছে ঊর্ণবাভ্য, ঠিক আছে, মানে মাকড়সার জাল থেকে। এবারে মাকড়সার জাল এই যে তৈরি হচ্ছে সেটা মাকড়সার ওই নাভি থেকে তৈরি হয়। তো লোক কি করেছে, সেই শব্দটা উচ্চারণ করতে পারেনি, যেহেতু দেখেছে ওই বিষয়টা, তো বলে দিয়েছে ঊর্ণনাভ, ঠিক আছে, এই জিনিস। যেমন আরাম চেয়ার থেকে বলে দিয়েছে আরাম কেদার, যেমন হচ্ছে ল্যাভেনচুস, ঠিক আছে, মানে লজেন্স, ওটাকে চিবিয়ে চিবিয়ে খেতে, চুষে চুষে বলে ওটাকে ল্যাভেনচুস করে দিয়েছে, এই শব্দ। আরেকটা বলে সাদৃশ্য, কোনো একটি শব্দের ধ্বনি, অর্থ বা উচ্চারণের সঙ্গে সঙ্গতি রেখে একই রকম আরেকটা শব্দ তৈরি করা হয়। যেমন টাকার কুবের, আমরা কুবের বলি না, আমরা বলি লোকটা টাকার কুমির, একটা শব্দের সঙ্গে সাদৃশ্য রেখে আরেকটা তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে। রোদসী, আমরা দেখেছি এই শব্দটাকে অনেকে বলে ক্রন্দসী, সুধীন্দ্রনাথ দত্তের কবিতায় আছে। আচ্ছা এই অবধি আজকে থাকবে, আমি আবার নেক্সট দিনকে আচ্ছা এটা করাবো, পদ করাবো, কিন্তু কথা হলো যে পদ তো করাবো, কিন্তু তার আগে বর্ণটা নিয়ে যে প্রশ্নটা ছিল, বর্ণটা নিয়ে কি আছে, বর্ণটা একদিন করাতে হবে আমাকে, বর্ণটা আলাদা করে করাবো, ঠিক আছে। আগে বর্ণটাই করাবেন। আচ্ছা বর্ণটা আগে করাবো, বর্ণ আর বর্ণ বলছি একটা কথা ছিল। হ্যাঁ বলছি যে আপনি যে নোটস গুলো দিচ্ছেন, ধরেন ঔপন্যাসিক বলেন বা হচ্ছে প্রাবন্ধিক বলেন বা কাব্য সাহিত্য থেকে বলেন বা কথা সাহিত্য থেকে বলেন, যে পিডিএফ গুলো একসাথে দিয়ে ফেলছেন, এটা আলাদা আলাদা করে দিলে ভালো হয়। মানে কাব্য সাহিত্যের মধ্যে তো কাব্য সাহিত্যের কবিগুলোই থাকবে, বা ঔপন্যাসিকের মধ্যে শুধু ঔপন্যাসিক গুলোই থাকবে, বা এরকম ভাবে পিডিএফ দিলে সুবিধা হয়। নাহলে কোন পিডিএফ এর মধ্যে কি রয়েছে এটা মানে সমস্যা হচ্ছে খুঁজতে আর কি। একটু তো কষ্ট করে খুঁজে নিতে হবে।
ওই একটা একটা করে করলে অনেক সময় অসুবিধা হয়, আর একটা একটা করে ক্লাসে পড়ানো যায় না। তার কারণ হলো যে একই জিনিস বারবার পড়ালে ওটা খুব বোরিং লাগে ক্লাস। কারণ আমরা যখন পড়বো, যখন একসঙ্গে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বা রবীন্দ্রনাথ পড়বো, আমি একই দিনে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র পড়াচ্ছি, কিরকম লাগবে ব্যাপারটা? হ্যাঁ ম্যাম, সত্যি বোরিং লাগে, সালগুলো একদম মনে রাখা যায় না, কিন্তু আলাদা আলাদা টপিক হলে সেক্ষেত্রে সালটা অনেক বেটার মনে থাকে, তো এই এটা কারণে পড়ার ক্ষেত্রে সুবিধা হয়। করা হয়েছে, এগুলো বুঝতে ম্যাম হবে কে পড়াচ্ছে হ্যাঁ এবং যারা পড়ছে। ম্যাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ধরুন একটা পেজে আপনি ধরুন রবীন্দ্রনাথের পিডিএফটা স্টার্ট করেছেন, এবার সেটা যখন একটা পেজে এন্ড হচ্ছে, ধরুন কিছুটা গ্যাপ আছে, সেখানে আপনি আরেকটা টপিকের হেডলাইন দিচ্ছেন, একটা দুটো লাইন হচ্ছে, এবার ওটা ওই পেজটা ছেড়ে দিয়ে ওটা সেকেন্ড পেজ থেকে শুরু করলে ভালো হয়, তাহলে আমরা নিজে থেকে লাস্টে গিয়ে ওই টপিক গুলো আলাদা করে নিতে পারবো, ধরুন সাহিত্যের দিকটা আলাদা হলো। ঠিকই বলেছো, সেটা হয়তো করতে হ্যাঁ, পারবে, এইটা একটু করতে পারেন ম্যাম, এইটা করলে হ্যাঁ মানে পেজটা ছেড়ে দেবেন আর কি, হ্যাঁ পেজটা ছেড়ে দিয়ে পরে টপিকটা একটা নতুন পেজে স্টার্ট করবেন, তাহলে আমরা নিজেরা ওটা ডিভাইড করে নিতে পারবো, তাহলে আপনাকে আর করতে হবে না, শুধু এইটুকু খেয়াল রাখলেই হবে। কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ 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 প্রিন্ট বের করবে, একটা টাকারও প্রশ্ন, হ্যাঁ অনেকগুলো হ্যাঁ টাকা, এ- তাই না? এটা ঠিক কথা, একটু বেড়ে যাচ্ছে। আমি যতটুকু জানি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু ঠিক কথা, এটা বেড়ে যাচ্ছে, এটা ঠিক কথা যে এ করাটা সম্ভব হয় না, আমাকে সবটুকু ভাবতে হয়। হ্যাঁ সেটা ঠিক, এটা মানছি ম্যাম। এই যেমন একজন যে বললো না ওই কি আলাদা আলাদা করে দিয়ে দিতে, অ্যাকচুয়ালি ম্যাম ওটাকে যদি আপনি আলাদা করে দিয়ে দেন, আর যদি আপনি নোটস যদি আবার যদি একসঙ্গে পড়ান, সেটা করলেও হয়, কারণ নোটস যেটা দিচ্ছেন সেখান থেকেও পড়া যাবে, আর যার যেটা ইচ্ছে ওখান থেকে পড়তে পারবে। ঠিক আছে, আজকে এই অবধি থাক, পরীক্ষাগুলো দাও, তারপর এক্সট্রা যেমন যা ক্লাস হচ্ছে হোক। ম্যাম